সো আজকের টপিক হচ্ছে থায়োঅ্যাসিটালস। কার্বনিল কম্পাউন্ডের সাথে অ্যাসিড ক্যাটালিস্টের প্রেজেন্সে অ্যালকোহলের রিয়াকশান করলে প্রথমে হেমিঅ্যাসিটাল তৈরি হয়, তারপরে যদি আরও এক্সেস অ্যালকোহল থাকে অ্যাসিড কন্ডিশনে আমরা সেখান থেকে অ্যাসিটাল পাই, যেখানে কার্বনিলের অক্সিজেনটা ইন দ্য ফর্ম অফ ওয়াটার মিডিয়ামে বেরিয়ে যায়, আর অ্যালকোহলের অক্সিজেনটা দুটো অক্সিজেন সেটা কার্বনিল কার্বনের সঙ্গে জুড়ে গিয়ে অ্যাসিটালটা তৈরি করে। তো ঠিক তেমনভাবেই আমরা যদি অ্যাসিড ক্যাটালিস্টের প্রেজেন্সে অ্যালকোহলের বদলে থায়োল ব্যবহার করি, তাহলে অ্যালডিহাইড এবং কিটোনরা থায়োঅ্যাসিটাল তৈরি করবে, যেখানে অ্যাসিটালের ক্ষেত্রে কার্বনিল কার্বনের ওপরে দুটো অক্সিজেন থাকে, এখানে দুটো সালফার কম্পাউন্ড থাকবে। যেমন অ্যাসিটালডিহাইডের সঙ্গে আমরা যদি একটা আরএসএইচের রিয়াকশান করি, এক্সেস আরএসএইচের রিয়াকশান ইন প্রেজেন্স অফ ড্রাই এইচসিএল 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাহলে এই অক্সিজেনটা জল হয়ে বেরিয়ে যায় আর কার্বনিল কার্বনের ওপরে দুটো সালফার চলে আসে। ফর্মালডিহাইডের সঙ্গে রিয়াকশান করলেও তাই, সেখানে আমরা অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে আমরা ব্রনস্টেড অ্যাসিড ব্যবহার না করে লুইস অ্যাসিডও ব্যবহার করতে পারি ক্যাটালিটিক অ্যামাউন্টের AlCl3। এরকম সব অনেকগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে, সবকটা অ্যালডিহাইড দিয়ে। এবং আমরা এটাও দেখেছিলাম যে সেই দুটো অ্যালকোহল অর্থাৎ দুটো OH গ্রুপ যে আমরা অ্যাসিটাল ফর্মেশনের জন্য কাজে লাগাচ্ছি, দুটো সেপারেট অ্যালকোহল ইউজ না করে আমরা একটা মলিকিউলও ব্যবহার করতে পারি যেখানে একই মলিকিউলের মধ্যে দুটো OH গ্রুপ আছে, তাহলে সাইক্লিক অ্যাসিটাল তৈরি হয়, 5 মেম্বার্ড 6 মেম্বার্ড অ্যাসিটাল তৈরি হয়। ইথিলিন গ্লাইকল ব্যবহার করলে 5 মেম্বার্ড অ্যাসিটাল তৈরি হয়। 1,3 প্রোপেনডাইল ব্যবহার করলে 6 মেম্বার্ড সাইক্লিক অ্যাসিটাল তৈরি হয়। ঠিক তেমনই 1,3 ডাইয়লের বদলে আমরা যদি 1,3 ডাইথায়ল ব্যবহার করি, তাহলে তারাও অ্যালডিহাইড কিংবা কিটোনের সঙ্গে রিয়াকশান করে এই ধরনের সাইক্লিক অ্যাসিটাল তৈরি করতে পারে। এদেরকে আমরা 1,3 ডাইথায়ন ডেরিভেটিভ বলি। এর মেকানিজমটা তুমি বাড়িতে ট্রাই করবে, থায়োঅ্যাসিটাল ফর্মেশন এবং সাইক্লিক এবং অ্যাসাইক্লিক দুটোই, তার মেকানিজম কিন্তু অ্যাসিটাল ফর্মেশনের মতোই। এবং এই থায়োঅ্যাসিটালগুলোকে আমরা অনেক সময় এস অ্যাসিটাল বলে থাকি, আলাদা করার জন্য অ্যাসিটাল অক্সিজেন দিয়ে তৈরি অ্যাসিটালের থেকে অক্সিজেনের অ্যাসিটালগুলোকে আমরা সেক্ষেত্রে ও অ্যাসিটাল বলতে পারি। তবে ইন জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রিতে অ্যাসিটাল বলতে অক্সিজেন অ্যাসিটালকেই বোঝায়, আনলেস সেটা যদি এস অ্যাসিটাল বলা না থাকে তাহলে সেটা থায়োঅ্যাসিটালকে বোঝায়। তো এখানে কতগুলো কিটোনের এক্সাম্পলও দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে মোস্টলি আমরা 1,3 ডাইথায়লই ব্যবহার করছি, কারণ আমরা জানি যে কিটোনের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটিটা কম এবং সেই জন্য অ্যাসাইক্লিক অ্যাসিটাল তৈরি করাটা একটু ডিফিকাল্ট। এখানে ডাইথায়োঅ্যাসিটালের একটা ইন্ট্রিনজিক প্রবলেম আছে তৈরি করার, সেটা হলো একটা স্ট্রং কার্বন অক্সিজেন ডাবল বন্ডকে ভেঙে আমরা দুটো রিলেটিভলি উইক কার্বন সালফার বন্ড দিয়ে তাকে রিপ্লেস করছি। তার ফলে রিয়াকশানটা এনথ্যালপিক্যালি খুব একটা ফেভারেবল না, এনট্রপিক্যালিও খুব একটা ফেভারেবল না, কারণ যদি আমি দুটো আলাদা মলিকিউল অফ থায়োল ব্যবহার করি এবং তার সাথে যদি একটা কার্বনিল কম্পাউন্ডের রিয়াকশান করি, তাহলে 3টে মলিকিউল থেকে দুটো মলিকিউল তৈরি হয়। তুমি এখানে একটা এসএস অ্যাসিটালকে দেখতে পাচ্ছ এবং তার সাথে অবভিয়াসলি ওয়াটার তৈরি হয়েছে। তো এনট্রপিক্যালি সবসময়ই আনফেভারেবল। এনট্রপিটাকে অন্তত নিজের ফেভারে আনার জন্য, এনথ্যালপিকে তো কিছু করা যাবে না কারণ বন্ড এনার্জি তো আমাদের হাতে নেই, এনট্রপিটাকে নিজের ফেভারে আনার জন্য আমরা ডাইথায়ল ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এই একটা মলিকিউল অফ কার্বনিল কম্পাউন্ড ক্যান কন্ডেন্স উইথ 1 molecule of dithiol to produce 1 molecule of SS acetal and 1 molecule of water। তাহলে তিনটে থেকে দুটোর বদলে অন্তত দুটো থেকে দুটো মলিকিউল হলো, তাহলে একটুখানি এনট্রপি আমরা সেভ করতে পারলাম, মানে তার যে পেনাল্টিটা সেটা আমাদের খানিকটা কম দিতে হলো। সেই জন্য আমরা জেনারেলি এই ধরনের
কিটোন পার্টিকুলারলি লেস রিঅ্যাক্টিভ ইলেকট্রোফাইলগুলো যারা কিটোন, তাদের জন্য আমরা 1,3 ডাইথায়ল ব্যবহার করে থাকি। এখন আমরা অ্যাসিটালের মোস্ট ইউজফুল ক্যারেক্টার যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাসিটাল কার্বনিলকে প্রোটেক্ট করতে কাজে লাগছিল, যে মলিকিউলের অন্য কোনো পার্টে কোনো রিয়াকশান করতে হবে, অথচ কার্বনিলটা সেই রিয়াকশান কন্ডিশনে রিয়াকশান করে ফেলছে, তাহলে অ্যাসিটাল হিসেবে আটকে দাও। যেমন কোনো একটা রিমোট পজিশনে যদি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করতে হয়, তো কার্বনিল কম্পাউন্ডের সাথে একটা নিউক্লিওফাইলের রিয়াকশান করতে হচ্ছে, কিন্তু নিউক্লিওফাইল তো কার্বনিল কম্পাউন্ডকেও অ্যাটাক করে ফেলতে পারে, তো সেটা আটকানোর জন্য আমরা অ্যাসিটাল হিসেবে তাকে প্রোটেক্ট করছিলাম, কারণ অ্যাসিটালরা নিউক্লিওফিলিক অ্যাটাকে তাদের তেমন কিছু হয় না, এবং তাদেরকে বেস মিডিয়ামে রাখলে তারা স্টেবল থাকে, তাদেরকে খুলতে গেলে ডাইলিউট অ্যাসিড লাগে। তো সেই ক্যারেক্টারিস্টিকটা অ্যাসিটালের জন্য আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল, কিন্তু ডাইথায়ো অ্যাসিটালের যে ক্যারেক্টারিস্টিকটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে সেটা একটু অন্যরকম। এই যে 1,3 ডাইথায়নগুলো আমরা বানাচ্ছি, সেটা আমরা যদি অ্যালডিহাইডকে ব্যবহার করে বানাই, তাহলে আমাদের এই জাতীয় একটা ডাইথায়ো অ্যাসিটাল আমরা পাবো, যেটা এই অ্যালডিহাইডটা এবং এই 1,3 ডাইথায়ল থেকে এসছে। এই যে স্পেসিফিক হাইড্রোজেনটা এখানে আঁকা আছে, এটা কিন্তু আনইউজুয়ালি অ্যাসিডিক। এর পিকে ভ্যালু হচ্ছে, যখন এই আরটা ইজ ইকুয়াল টু এইচ, অর্থাৎ ফর্মালডিহাইডের ডাইথায়ো অ্যাসিটাল, তখন তার পিকে ভ্যালু হচ্ছে 30। যখন আরটা মিথাইল যেহেতু ইলেকট্রন রিলিজিং, তাহলে অ্যাসিডিটি একটু কমে যাবে এবং পিকে ভ্যালু একটু বেড়ে যাবে, কিন্তু সেটাও অ্যাকসেপ্টেবল, 38-এর কাছাকাছি পিকে। সেটাকে আমরা কম্পেয়ার করছি এই সাইক্লোহেক্সেন মলিকিউলটার সাথে, যেখানে এই সালফারগুলো নেই, তার পিকে ভ্যালু কিন্তু 50। এবং ইনফ্যাক্ট এখানে সালফারের বদলে, আমি এই জায়গায় লিখে ফেললাম, এই জায়গাতে সালফারগুলো যেখানে নেই তার পিকে ভ্যালু হচ্ছে 50। আর এই জায়গাতে যদি অক্সিজেন থাকতো, অর্থাৎ যদি এটা অক্সি অ্যাসিটাল হতো থায়ো অ্যাসিটালের বদলে, তাহলেও কিন্তু পিকে ভ্যালু এতটা নামতো না। এই মলিকিউলটাকে যদি একটা স্ট্রং এনাফ বেস দিয়ে ট্রিট করা যায়, লাইক সোডিয়াম হাইড্রাইড অথবা বিউটাইল লিথিয়াম, যারা যথেষ্ট স্ট্রং বেস ইন ড্রাই টিএইচএফ অথবা ইথার মিডিয়ামে, তাহলে এই হাইড্রোজেনটা স্মুথলি ডিপ্রোটনেটেড হয়ে যায় এবং আমরা একটা কার্বন আয়ন পাই। কার্বন আয়নরা সবসময় ইম্পর্ট্যান্ট, তার কারণ আমরা আগেও ডিসকাস করেছি যে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির একটা বড় অংশ হচ্ছে সিনথেসিস, এবং সিনথেসিসের একটা বিরাট পার্ট হচ্ছে নতুন কার্বন কার্বন বন্ড তৈরি করা। ইলেকট্রোফিলিক কার্বন নেচারে অনেক পাওয়া যায়, কিন্তু নিউক্লিওফিলিক কার্বনের সোর্স আমাদের খুব বেশি নেই, ন্যাচারালি অকারিং সোর্স। সেই জন্য নানা রকমভাবে আমরা কার্বন আয়ন তৈরি করার কথা ভাবি। আলফা হাইড্রোজেন, কার্বনিলের আলফা হাইড্রোজেনকে ডিপ্রোটনেট করে, কিংবা অ্যালকিল হ্যালাইড থেকে গ্রিগনার্ড রিয়েজেন্ট বা অর্গানোমেটালিক রিয়েজেন্ট বানিয়ে আমরা কার্বন আয়নের প্রবলেমগুলোকে সলভ করি। তো এটা একটা কার্বন আয়নের একটা ভালো সোর্স হতে পারে। তো প্রশ্ন হচ্ছে যে এই জায়গাতে এই হাইড্রোজেনটা ডিপ্রোটনেটেড হবে কেন, বা এই অ্যানায়নটা স্টেবল কেন? তার জন্য বেশ কিছু কারণ ওরা বলে। একটা কারণ ওরা বলে যে সালফারের লো লাইং অ্যাক্সেসেবল ভ্যাকেন্ট 3D অরবিটাল আছে, এই ধরনের রেজোন্যান্স আমরা আঁকতে পারি, যেটাকে অনেক সময় পিপাই ডিপাই রেজোন্যান্স বলা হয়ে থাকে, অর্থাৎ ব্যাক বন্ডিং বলা হয়ে থাকে। কার্বনের পি অরবিটাল থেকে সালফারের এমটি ডি অরবিটালে এই এক্সেস ইলেকট্রন ডেন্সিটিটাকে ট্রান্সফার করা হচ্ছে, এবং এটা পসিবল তার কারণ সালফার নিজের অক্টেট এক্সপ্যান্ড করতে পারে। ইন আদার ওয়ার্ড, সালফারের লো লাইং অ্যাক্সেসেবল ডি অরবিটাল অ্যাভেলেবেল আছে, যেটা অক্সিজেনের কিন্তু নেই। যদি আমরা কেবলমাত্র ইন্ডাকটিভ এফেক্টের কথা বলি, তাহলে এখানে সালফারের বদলে অক্সিজেন থাকলেই বেটার হতো, কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ এবং তারা ইলেকট্রন ডেন্সিটি নিজেদের দিকে -I এফেক্টের ফলে টানতে পারে, মোর এফিসিয়েন্টলি পারে দ্যান সালফার, কারণ সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে খুব একটা বেশি আলাদা নয়। কিন্তু সালফারের এই অক্টেট এক্সপ্যানশন ক্যাপাসিটি তাকে একটা ইউনিক এবিলিটি প্রদান করে, যাতে সে নিজের অ্যাডজাসেন্ট কার্বন আয়নকে স্টেবিলাইজ করতে পারে। এটা একটা পয়েন্ট, কিন্তু এটা মেজর ফ্যাক্টর কিন্তু নয়। আগে ভাবা হতো যে এইটাই বোধহয় মেজর ফ্যাক্টর ওর কার্বন আয়ন স্টেবিলাইজেশনের মেকানিজমের পেছনে, কিন্তু এটা এখন প্রমাণিত হয়েছে যে এটা বড় ফ্যাক্টর নয়।
সেকেন্ড যে ফ্যাক্টরটাকে ইনভোক করা হয় সেটা হচ্ছে যে সালফার তো খুব বেশি ইলেকট্রোনেগেটিভ নয় এবং তার সাইজ অক্সিজেনের থেকে একটু বড়, তো তার পোলারাইজেবিলিটি বেশি। যে অ্যাটমের পোলারাইজেবিলিটি বেশি সেই অ্যাটম কিন্তু তার পাশে থাকা পজিটিভ বা নেগেটিভ চার্জকে নিজের ইলেকট্রন ক্লাউডকে ইচ্ছামতো ম্যানিপুলেট করে স্টেবিলাইজ করে ফেলতে পারে। এক্ষেত্রে নেগেটিভ চার্জ আছে, তো সালফার সেটা করতে পারে। অক্সিজেনের পোলারাইজেবিলিটি কম, অক্সিজেন অতটা ভালো পারে না। আর যেটা মেন ফ্যাক্টর বলে ধরা হয় এখন, সেটা হচ্ছে একটা নেগেটিভ হাইপার কনজুগেশন, যেখানে এই সালফারের পাশে যে লোন পেয়ারটা আছে সেটা এই কার্বন সালফার বন্ডের যে অ্যান্টি বন্ডিং সিগমা স্টার অরবিটালটা আছে সেখানে ডিলোকালাইজেশন পসিবল হতে পারে, যেটাকে আমরা রেজোন্যান্সের থ্রু দিয়ে এইভাবে দেখাতে পারি, যার ফলে এই কার্বন সালফার বন্ডটা খানিকটা ডাবল বন্ড ক্যারেক্টার অ্যাকোয়ার করে নেয়, আর এই কার্বন সালফার সিঙ্গেল বন্ডটা খানিকটা নো বন্ড ক্যারেক্টার অ্যাকোয়ার করে নেয়। অর্থাৎ এই বন্ডটা আনইউজুয়ালি লং হয়ে যায় এবং এই বন্ডটা আনইউজুয়ালি শর্ট হয়ে যায়। এটার প্রমাণ আছে। এই মলিকিউলটাকে যদি তুমি স্টাডি করো তাহলে দেখবে যে অবভিয়াসলি যখন আমরা ডাইমিথাইল সালফাইড মলিকিউলটা নিচ্ছি তখন দুটো কার্বন সালফার বন্ড ইকুয়াল, কিন্তু যখন আমরা সেটাকে ডিপ্রোটনেশন করছি অর্থাৎ একটা কার্বনের উপরে নেগেটিভ চার্জ আসছে, তখন কিন্তু এই কার্বন সালফার বন্ড আর এই কার্বন সালফার বন্ড ইকুয়াল নেই। এই বন্ডটা একটু লম্বাটে মার্কা হয়ে গেছে আর এই বন্ডটা কিন্তু শর্টার হয়ে গেছে, বিকজ এই নেগেটিভ হাইপার কনজুগেশনটা যদি আমরা সেটাকে অ্যালাউ করি বা যদি চিন্তা করি যে এখানে এটা অপারেট করছে, তাহলে কার্বন সালফার ডাবল বন্ড এখানে তৈরি হচ্ছে, পার্ট ডাবল বন্ড ক্যারেক্টার আসছে, আর এখানে সিঙ্গেল বন্ডটাও আর নেই, অর্থাৎ নো বন্ড ক্যারেক্টার চলে এসছে। তার ফলে এটা একটু শর্ট হয়ে গেছে, এটা একটু লং হয়ে গেছে। এই কারণটাকে ইনফ্যাক্ট এখন বলা হয় যে এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এবং যেটা আগে ভাবা হতো যে এই পয়েন্টটা যে পিপাই টিপাই ব্যাক বন্ডিং, সেটাকে লোকে এখন এত আর ইম্পর্টেন্স দেয় না। তার বড় কারণটা হচ্ছে কার্বন এবং সালফারের তো অরবিটাল সাইজ খুব একটা ম্যাচ করে না, তার ফলে এই ধরনের ডিরেক্ট ডিলোকালাইজেশন ফ্রম কার্বন 2p টু সালফারের 3d সেটা খুব বেশি এফেক্টিভ নয়। হ্যাঁ, ওটা অক্সিজেনের ক্ষেত্রে পসিবল নয়, তার ফলে একটা ফ্যাক্টর তো বটেই, কিন্তু সালফারের জন্য খুব যে এফিশিয়েন্ট তাও নয়। তবুও আমরা যদি এই প্রশ্নটা আসে আমরা তিনটে ফ্যাক্টরই লেখার চেষ্টা করব। এবার তুমি জানতে চাইতে পারো যে অক্সিজেনের জন্য কেন হচ্ছে না। অক্সিজেন তো অফকোর্স মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে অ্যানায়নকে তো স্টেবিলাইজ করার কথা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে, কিন্তু ওইটুকুই, মানে তার বাইরে আর কিন্তু কিছু তার জন্য পসিবল নেই। কারণ অক্সিজেন যেহেতু তার লো লাইং অ্যাক্সেসেবল ডি অরবিটাল নেই, তাহলে পিপাই ডিপাই ব্যাক বন্ডিং তো হবে না। পোলারাইজেবিলিটির দিক থেকেও অক্সিজেন পিছিয়ে আছে, কারণ অক্সিজেনের সাইজটা ছোট, তার ফলে তার পোলারাইজেবিলিটি কম। পোলারাইজেশনের থ্রু দিয়ে নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করা তার দ্বারা খুব একটা হয় না। আর তুমি বলতে পারো যে এই নেগেটিভ হাইপার কনজুগেশনটা কি হবে? নেগেটিভ হাইপার কনজুগেশন হতে গেলে আমার এই যে ফিল্ড sp3 কার্বনের অরবিটালটা আছে সেখান থেকে ইলেকট্রন ডোনেশন হতে হবে সিগমা স্টার কার্বন সালফার বন্ডে। সিগমা স্টার কার্বন সালফার বন্ড যদি এইখানে থাকে, এটা যদি এনার্জি লেভেল হয়, তাই না, এটা যদি আমরা ভাবি যে এটা আমাদের এনার্জি লেভেল, তাহলে আমার সিগমা স্টারটা যদি এখানে থাকে তাহলে ফিল্ড অরবিটালটা এখানে আছে। ভাবতে পারি যে ফিল্ড অরবিটাল এখানে আছে, তো এখানে দুটো ইলেকট্রন আছে। তা এই এনার্জি গ্যাপটা যদি ম্যানেজেবল হয় তাহলেই একমাত্র এই অরবিটাল ওভারল্যাপটা মিনিংফুল হবে। এখন আমরা জানি যে আমাদের কার্বন যে অক্সিজেনটা সালফারের থেকে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, কারণ অক্সিজেন ওপরে আছে পিরিয়ডিক টেবিলে, তুমি যত নিচের দিকে নামবে ইলেকট্রোনেগেটিভিটি কমবে। ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য কার্বন অক্সিজেন সিগমা স্টার যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কার্বন সালফার সিগমা স্টারের থেকে অনেকটা ওপরে থাকবে। অর্থাৎ কার্বন সালফার সিগমা স্টার তার অরবিটালটার এনার্জি লোয়ার হবে কম্পেয়ার টু কার্বন অক্সিজেন সিগমা স্টার, এবং তার ফলে যেটা হবে যে এই এনার্জি গ্যাপটা কার্বন সালফার বন্ড থাকলে যতটা ম্যানেজেবল, কার্বন অক্সিজেন বন্ড থাকলে মোটেও অতটা ম্যানেজেবল নয়। অর্থাৎ নেগেটিভ হাইপার কনজুগেশনটা অক্সিজেনের জন্য ইম্পসিবল না হলেও কার্বন সালফারের জন্য যতটা এফিশিয়েন্ট ততটা এফিশিয়েন্ট নয়। তার ফলে অক্সি অ্যাসিটালকে ডিপ্রোটনেট করা কিন্তু কঠিন। দেখো এর পিকে ভ্যালু হচ্ছে 40-এর বেশি, যেখানে আমরা এর পিকে ভ্যালু কখনো 30-এর রেঞ্জে পাচ্ছি, কখনো 38-এর রেঞ্জে পাচ্ছি।
তার মানে এই হাইড্রোজেনটা ডিপ্রোটনেট করে দেওয়া পসিবল, এবং আমরা এখান থেকে একটা নিউক্লিওফিলিক কার্বন পেতে পারি। এই অবধি সবাই বুঝেছো কি? ওকে, কারো যদি কোনো প্রবলেম থাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো, মাইক অন করে জিজ্ঞাসা করতে পারো। কোনো সমস্যা আছে কি? ওকে, কেউ কিছু আর মানে প্রশ্ন করছো না, মানে আমি ধরে নিচ্ছি এই অবধি তুমি ব্যাপারটা বুঝেছো। তা এটা বানিয়ে আমার লাভটা কী হলো? এটা অনেক লাভ হয়েছে, মানে বিরাট লাভ হয়েছে অ্যাকচুয়ালি। কারণ এই যে কার্বনিল কার্বনটা, যেটা থেকে এই অক্সিজেনটাকে স্ট্রিপ করে নিয়ে বের করে নিয়ে আমি এখানে দুখানা সালফারের সিঙ্গেল বন্ড সালফার গ্রুপ ইনস্টল করেছিলাম, সেই কার্বনিল কার্বনটাকেই আমি কিন্তু নেগেটিভ কার্বনে কনভার্ট করেছি আমার অ্যানায়নটাতে, হুইচ ইজ নিউক্লিওফিলিক, এবং যেটা কেপেবল অফ রিয়াক্টিং উইথ এ হোস্ট অফ ইলেকট্রোফাইলস, এবং তার ফলে আমরা এই কার্বনটার উপরে একটা ফাংশনালাইজেশন করতে পারি, যেখানে এই পার্টিকুলার মার্ক কার্বনটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। তো অরিজিনালি এই কার্বনটা কী ছিল? অরিজিনালি এটা ইলেকট্রোফিলিক ছিল, কারণ আমরা জানি যে অক্সিজেন তো নিজের দিকে ইলেকট্রন টানে -I -R দিয়ে। তার ফলে আমরা যদি কার্বনিল গ্রুপের রেজোনেন্স আঁকি, তাহলে কার্বনিল কার্বনের উপরে প্লাস চার্জ আসবে। তো আমি কিন্তু এই থায়োঅ্যাসিটাল ফর্মেশন from the aldehyde and subsequent deprotonation of the thioacetal has given rise to a species যেখানে ইলেকট্রোফিলিক একটা কার্বন টেম্পোরারিলি নিউক্লিওফিলিক হয়ে গেছে, এবং সেটা আমরা ইলেকট্রোফাইলের সাথে রিয়াকশান করছি। এই যে ঘটনাটা, নেচার, পোলার নেচার অফ দি কার্বন তাকে চেঞ্জ করে দেওয়া, পোলার নেচার অফ ওয়ান অ্যাটম তাকে চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ ইলেকট্রোফিলিক অ্যাটমকে টেম্পোরারিলি নিউক্লিওফিলিক করে দেওয়া, বা উল্টোটা, এটাকে বলা হয় জার্মান ভাষায় পোলাং। এই কাজটা এই ডাইথায়োঅ্যাসিটাল দিয়ে প্রথম যেই কাজটা এটা করেছিলেন ইলিয়াস জে কোরের ল্যাবে কাজ করতে করতে দেইতার সিবাক, এবং তিনি এর নাম দিয়েছিলেন, কোরেয়ার সিবাকের দেওয়া নাম হচ্ছে পোলাং, রিভার্সাল অফ পোলারিটি, বা পোল রিভার্সাল, বা অনেক সময় এটাকে টার্ন ওভার বলা হয়। তো এটা করে আমার লাভটা কী হলো? এই লাভটা হচ্ছে যে এই জিনিসটা করে ফেলার পরে, এই ইলেকট্রোফাইলটা ঢুকিয়ে দেওয়ার পর, আমি যদি এটাকে হাইড্রোলিসিস করে দিতে পারি, অর্থাৎ কার্বন সালফার বন্ডগুলোকে ভেঙে দিতে পারি এবং কার্বনিল অক্সিজেনটাকে ইন্ট্রোডিউস করতে পারি, তার মানে ব্যাপারটা এইরকমই দাঁড়ালো যে আমি শুধু এইটার দিকে আর এইটার দিকে যদি তাকাই, তাহলে এসেনশিয়ালি আমি এই হাইড্রোজেনটাকে বের করে নিয়ে এখানে একটা অ্যানায়ন তৈরি করে সেই অ্যানায়নের গায়ে একটা ইলেকট্রোফাইল লাগিয়ে দিয়েছি। অর্থাৎ আমরা এটাকে একটা অ্যাসাইল অ্যানায়ন হিসেবে কাজে লাগাতে পারছি। এই বস্তুটা একটা অ্যাসাইল অ্যানায়নকে রিপ্রেজেন্ট করে, যেটা কার্বনিল কম্পাউন্ড থেকে ডিরেক্টলি ডিরাইভ করা প্রায় অসম্ভব। মানে তুমি ওটা ডিরেক্টলি ডিরাইভ করতে পারবেই না। কেন পারবে না? তার কারণ কার্বনিলের আলফা হাইড্রোজেন অনেক বেশি অ্যাসিডিক, সেখানে তুমি ওটাকে ডিরেক্টলি ডিরাইভ করে, এর মধ্যে যদি তুমি বেস দাও, তাহলে এই হাইড্রোজেন কিন্তু যাবে না। এই যে হাইড্রোজেনটা দেখানো আছে, এই অ্যালডিহাইড হাইড্রোজেন, সেটা কিন্তু যাবে না। যদি আলফা কার্বনে হাইড্রোজেন থাকে, তাহলে সেটা উড়ে যাবে। কাজে এটা ডিরেক্টলি পসিবল না, কিন্তু ডাইথায়োঅ্যাসিটাল বানিয়ে আমি এটাকে পসিবল করলাম। এবার এই যে অ্যানায়নটা আছে, যেটা নাকি আমার ডাইথায়োঅ্যাসিটালের কনজুগেট বেস ছাড়া কিছুই না, সেটাকে আমি ভেরিয়াস ইলেকট্রোফাইলের সাথে রিয়াকশান করাতে পারি। যেমন অ্যালকিল হ্যালাইড যদি R1টা SN2 রিয়াকশানে পার্টিসিপেট করতে পারে, তাহলে অ্যালকিল হ্যালাইডের সাথে রিয়াকশান করে কিটোন তৈরি করতে পারে। ইপক্সাইডের সাথে রিয়াকশানে এবং সাবসিকুয়েন্ট হাইড্রোলিসিসের ফলে আমরা বিটা হাইড্রক্সি কিটোন পাই। যদি আমরা কিটোনের সাথে রিয়াকশান করি, তাহলে আমরা আলফা হাইড্রক্সি কিটোন পাই, যেটাকে অ্যাসাইল আয়ন বলা হয়। যদি আমরা অ্যাসিড ডেরিভেটিভের সাথে রিয়াকশান করি, অর্থাৎ অ্যাসিড অ্যানহাইড্রাইড অ্যাসিড ক্লোরাইডের সাথে রিয়াকশান করি, তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশনের মাধ্যমে 1,2 ডাইকিটোন কম্পাউন্ড তৈরি করা যায়। এটাকে যদি আমরা একটা ইমিনিয়ামের সাথে রিয়াকশান করি, তাহলে আমরা আলফা অ্যামিনো কিটোন তৈরি করতে পারি। কার্বন ডাইঅক্সাইডের কার্বনে যদি অ্যাটাক করে এবং তারপর যদি হাইড্রোলিসিস করি, তাহলে আলফা কিটো অ্যাসিড তৈরি হয়। তার মধ্যে এই রিয়াকশানটা মোটামুটি তোমরা শিখছো এখন, নিউক্লিওফিলিক অ্যাডিশান। এইটা তোমাদের জানাই আছে, কারণ এটা SN2, আর এইটা হচ্ছে SN2 on R1X, এটাও তোমরা জানো। এই জিনিসটা তোমরা এই সেমিস্টারের পরের দিকে শিখবে। আর এটাকে তুমি জাস্ট ভাবতে পারো যে এটা বেসিক্যালি
এটা একটা প্রোটোনেটেড কার্বনিলের নিউক্লিওফিলিক অ্যাডিশন ছাড়া কিছুই নয়। আর এটাও তাই, যেখানে এটা sp হাইব্রিডাইজড কার্বনে নিউক্লিওফিলিক অ্যাডিশন হচ্ছে। হাইড্রোলিসিসটা কীভাবে হয় আমরা ইমিডিয়েটলি দেখব, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, যে পারবে উত্তর দাও। সেটা হচ্ছে ইপক্সাইডটা যেহেতু আনসিমেট্রিক্যাল, এখানে একটা রিয়াকশান মানে নিউক্লিওফিলিক অ্যাটাকের একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা রিজিও সিলেক্টিভ হবে, এবং রিজিও সিলেক্টিভিটিটা দেখা যাচ্ছে লেস সাবস্টিটিউটেড কার্বনে। এটার পেছনে কী কারণ আছে বলে তোমার মনে হয়? এইখানে কেন অ্যাটাক করলো না, এই কার্বনটাতে অ্যাটাক করলো না, কেন করলো না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সেটা হচ্ছে যে যেহেতু রিয়াকশান মিডিয়ামটা বেসিক, অর্থাৎ আমি ইপক্সাইডকে প্রোটোনেট করিনি, তাই এটা পিওরলি SN2 রিয়াকশান, এবং SN2 রিয়াকশান ইজ সাবজেক্টেড টু স্টেরিক ক্রাউডিং। স্টেরিক ক্রাউডিং যেখানে বেশি থাকে, SN2 সেখানে ডিসকারেজড হয়। তো এই পজিশানে অ্যাটাক করতে গেলে R1 এর সঙ্গে ধাক্কাধাক্কি হবে। এই পজিশানে অ্যাটাক করতে গেলে দুটো হাইড্রোজেন আছে, আঁকা নেই সেই দুটো হাইড্রোজেন, কিন্তু দুটো হাইড্রোজেন এখানে আছে। তো সেই দুটো হাইড্রোজেনকে ও নেগোশিয়েট করতে পারবে, ওর সাথে প্রবলেম হবে কিন্তু অতটাও হবে না। কিন্তু এখানে একটা R1 আছে, একটা হাইড্রোজেন আছে। হাইড্রোজেনটাকে যদি বা ও নেগোশিয়েট করতে পারে, R1টাকে ও মানে পছন্দ করবে না, যেহেতু বেটার স্টেরিক্যালি মোর অ্যাক্সেসেবল জায়গা আছে, তো ওখানেই অ্যাটাক করবে। তা আমরা এই চার্টটা ভালো করে পড়বো, মানে ভালো করে দেখবো, কারণ আমাদের পরে যখন সিনথেসিস ইত্যাদি এইসব করতে হবে, তখন আমাদের এই ধরনের টার্গেট মলিকুল যদি আমরা পাই, তাহলে আমরা কিন্তু অ্যাসাইল অ্যানায়ন দিয়ে, অর্থাৎ করে সিবাক রিয়েজেন্ট দিয়ে সেটা ভাবতে পারি। জেনারেলি এই ধরনের বিটা হাইড্রক্সি কিটোনকে অ্যালডল দিয়ে বানানো হয়, সেটাও আমরা এই সেমিস্টারে শিখবো, কিন্তু এটাও একটা প্রসেস। তো আমরা এবার ভাবি যে আমাদের এই সিনথেসিসগুলোর দু একটা এক্সাম্পল দেখা যায়। তার জন্য প্রথমে ধরো আমরা একটা আলফা হাইড্রক্সি কিটোনকে বেছে নিয়েছি, এবং আমাকে বলেছে যে এটা বেসিক্যালি একটা ওই আমপোলাং স্ট্র্যাটেজি ব্যবহার করে বানাও। নাহলে এটা যদি কেউ এমনি বানাতে চায়, তাহলে সে হয়তো অন্য কোনোভাবে বানানোর কথা ভাবতেও পারে, নাইট্রোমিথেন টিথেন এইসব দিয়ে, নাইট্রোমিথেন বা নাইট্রোইথেন কম্পাউন্ড দিয়ে বানানোর কথা ভাবতে পারে। কিন্তু এইটা আমরা আপাতত বলেছি যে এটাকে ওই ইয়ে থেকে বানাও, আমপোলাং স্ট্র্যাটেজি ব্যবহার করে বানাও। তো প্রথমে আমরা এই মলিকিউলটাকে একটু ভালো করে এঁকে নিচ্ছি, যেখানে আমরা এই কার্বন কার্বন বন্ডটাকে টার্গেট করবো। এই বন্ডটা আমাদেরকে বানাতে হবে। তো মেন্টালি আমরা ভাবছি যে যদি এই বন্ডটাকে ভেঙে দিই, তাহলে দুটো অপশান আছে। একটা হচ্ছে এখানে প্লাস দাও আর এখানে মাইনাস দাও, আর একটা হচ্ছে এখানে মাইনাস দাও, এখানে প্লাস দাও। আচ্ছা, এখানে প্লাস দেওয়া মানে বেসিক্যালি এই কম্পাউন্ডটা হচ্ছে আমরা ইলেকট্রোফাইল হিসেবে ব্যবহার করতে পারি। এই কম্পাউন্ডটার নাম জানো? কারেক্ট। এটা কি করে বানায় জানো? কারেক্ট। সেক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসেবে কাকে ব্যবহার করব? না, অ্যাসাইলিয়ামটা তো রিয়াকশান মানে মিডিয়ামে তৈরি হবে। আমি বেঞ্জিন নেব, আর তার সাথে আর কি নেব? ওরে বাবা, একটা অ্যাসিড ক্লোরাইড যে নেব, সেই অ্যাসিড ক্লোরাইডটা কোন অ্যাসিড ক্লোরাইড? MECOCl, তার নাম কি? অ্যাসিটাইল ক্লোরাইড নেব না? হ্যাঁ, অ্যাসিটাইল ক্লোরাইড। তুমি চাইলে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়েও রিয়াকশন করতে পারো, দ্যাটস অলসো পসিবল। তাই ইলেকট্রোফাইলের ঝামেলা তো মিটে গেল, কিন্তু আমাদের এই অ্যানায়নটা চাই। এই যে ডিসকানেকশানটা, এই ডিসকানেকশানটাকে আমরা অনেক সময় বলে থাকি HOCC ডিসকানেকশান। এটা আমার মাস্টারমশাই CS স্যারের কাছ থেকে শেখা। এই HO বন্ডটাকে ভাঙছি, এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি করছি, আর এই CC বন্ডটা, যেটা আমাদের মেন টার্গেট, ওটাকে আমরা এর মাথায় চাপিয়ে দিচ্ছি। তার ফলে এখানে একটা মাইনাস চলে আসছে। অ্যালকোহল বানাতে গেলে আমরা এই ধরনের HOCC ডিসকানেকশান হর হামেশাই করে থাকি। এটাকে যেহেতু দুটো ফাংশনাল গ্রুপ আছে, এটাকে অনেক সময় 1,2-ডাইএক্সো ডিসকানেকশন বলে, কিন্তু সেগুলো পরে, সেগুলো এখন আমাদের জানার দরকার নেই। তো HOCC ডিসকানেকশন করে আমরা একটা অ্যানায়ন পেলাম, যে অ্যানায়নটা
ডিরেক্টলি অ্যাসিটালডিহাইড থেকে বানানো সম্ভব নয়, কারণ অ্যাসিটালডিহাইডের মধ্যে যদি বেস দিই তো এই হাইড্রোজেনটাকে খেয়ে নেবে, আলফা হাইড্রোজেনের অ্যাসিডিটি অনেক বেশি। তার ফলে এই অ্যানায়নটা আমরা অ্যাসিটালডিহাইড থেকে না বানিয়ে অ্যাসিটালডিহাইডটাকে আগে তার করেসপন্ডিং ডাইথায়োঅ্যাসিটাল বানাবো এবং এই হাইড্রোজেনটাকে খাওয়ার জন্য আমরা একটা সুটেবল বেস দেবো। দেখো এটা সেটা করা হয়েছে, এখানে অ্যাসিটালডিহাইড নেওয়া হয়েছে, তার সঙ্গে 1,3-প্রোপেন ডাইথাইলের রিয়াকশান হয়েছে, BF3 আমাদের লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে, ডাইক্লোরোমিথেন সলভেন্ট, রুম টেম্পারেচারেই রিয়াকশান হয়ে যাচ্ছে। তারপর বিউটাইল লিথিয়াম দিয়েছি, অত্যন্ত পাওয়ারফুল বেস, কারণ তার কনজুগেট অ্যাসিড হচ্ছে বিউটেন, যেটার অ্যাসিডিটি নেগলিজেবল। তার ফলে বিউটাইল লিথিয়াম ইজ ওয়ান অফ দ্য হাংগ্রিয়েস্ট অ্যান্ড ফিউরিয়াস বেসেস দ্যাট ইউ উইল সি, এবং এই হাইড্রোজেনটাকেও স্মুথলি ডিপ্রোটনেট করে দেবে এবং একটা লিথিয়াম সল্ট তৈরি হবে। এবার তার মধ্যে অ্যাসিটোফেনন দিলেই ও রিয়াকশান করে ফেলবে, নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে, এবং তারপরের স্ট্র্যাটেজিটা হচ্ছে এটাকে মুখোশটা খুলে দেওয়া। সেটা হচ্ছে আমরা একটা মার্কারি 2 সল্ট দিয়ে জেনারেলি করে থাকি, অ্যাকুয়াস মিথানল মিডিয়ামে, এটা খুলে যাবে। তাহলে অ্যালডিহাইড থেকে যদি আমাকে একটা এরকম আলফা হাইড্রক্সি কিটোন বানাতে বলে, তাহলে অ্যালডিহাইড পার্টটা এখান থেকে আসবে, আর আলফা হাইড্রক্সি কিটোন এই পার্টটা, হাইড্রক্সি পার্টটা আমাদের করেসপন্ডিং অ্যালডিহাইড বা কিটোন যে কোনো একটা সেখান থেকে পাবো। এরকম বলতে পারে যে এই অ্যালডিহাইডটাকে এই কিটোনে কনভার্ট করো। তো তাহলে আমার এই টার্গেট মলিকিউল দেখে আমার মাথায় আসবে যে এই অংশটা, এই বাঁ দিকের অংশটায় PHCO, এই অংশটা আসবে এর থ্রু দিয়ে এবং এটা থেকে বেঞ্জালডিহাইড থেকে এবং তার করেসপন্ডিং কী বলে ওটাকে ডাইথায়ো অ্যাসিটাল থেকে। আর এই অংশটা, এই একটা স্ট্রেট চেন 4 কার্বন ইউনিট, সেটার এই লেজে একটা, তার মানে আমার লিভিং গ্রুপ থাকতে হবে, অর্থাৎ একটা 1-ব্রোমোবিউটেন ইলেকট্রোফাইল, যেটা SN2 রিয়াকশানে ভালোই পার্টিসিপেট করে, সেটা নিলেই হবে। তারপরে তোমাকে বলতে পারে যে এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে এটাকে ডয়টেরিয়ামে কনভার্ট করো। তাই ডয়টেরিয়ামের সোর্স হিসেবে আমি D2O-কে ব্যবহার করতে পারি। D2O-তে ডয়টেরিয়ামটা প্লাস হয়ে আছে, ডেল প্লাস হয়ে আছে, তো তাহলে আমার এই জায়গাতে একটা মাইনাস চার্জ লাগবে। মাইনাস চার্জ আনতে গেলে আমাকে ডাইথায়নের থ্রু দিয়ে ঢুকতে হবে। আমি ডাইথায়ন বানিয়েছি, তারপরে সেটাকে ডিপ্রোটনেট করেছি, ডিপ্রোটনেট করার পরে সিম্পলি D2O দিয়ে ট্রিট করেছি, তারপরে ডিমাস্ক করে দিয়েছি। আমরা এই ধরনের সাইক্লিক কিটোনও বানাতে পারি স্টার্টিং ফ্রম ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের এই কার্বনটা যদি ফর্মালডিহাইডের কার্বন হয়, তাহলে এই দুটো বন্ডকে যদি টার্গেট করা হয়, তাহলে এইখানে একটা লিভিং গ্রুপ লাগবে, এইখানে একটা লিভিং গ্রুপ লাগবে, তার মানে 1-3 রিলেশনশিপে দুটো লিভিং গ্রুপ আছে, এরকম একটা 3 কার্বন চেন আমাদের লাগছে। তো এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানটা ইন্টারেস্টিং। এখানে তো কোনো ডিরেক্ট ফর্মালডিহাইড দিয়ে আমরা শুরু করিনি। এটা কী জিনিস, এটাকে চিনতে পারছো? হ্যাঁ, এই অ্যাসিটালটা কোন কোন মলিকিউল দিয়ে তৈরি? অ্যালকোহল পার্টটা কি? হ্যাঁ, মিথানল তো ছিল, দুদিকে দুটো মিথানল, আর মাঝখানের কার্বনটা কোত্থেকে এসছে? হ্যাঁ, সেটা কোন মলিকিউল? একটা কার্বনিল কার্বনে যদি দুটো এই হাইড্রোজেন থাকে, তাহলে সেই মলিকুলের নাম কি? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড, তার মানে ফর্মালডিহাইডের মধ্যে এক্সেস মিথানল দিলেই এই কম্পাউন্ডটা তৈরি হয়ে যাবে, অ্যাসিড ক্যাটালিস্ট লাগবে হয়তো খানিকটা। তো এটাকে যদি আমি 1,3-প্রোপেন ডাইথায়লের সঙ্গে মিশিয়ে তার মধ্যে যদি লুইস অ্যাসিড দিই, এবার এই লুইস অ্যাসিডের প্রেজেন্সে অ্যাসিটাল তো খুলবে, তার মানে মিথানল বেরিয়ে যাবে, তারপর একটা একটা করে সালফার ঢুকে এই কম্পাউন্ডটা তৈরি হবে। এবার এটাকে বিউটাইল লিথিয়াম দিয়ে ট্রিট করেছি, তখন একবার ডিপ্রোটনেশন হয়েছে। তারপরে আমি এই পার্টিকুলার কম্পাউন্ডটার মধ্যে দিয়েছি, যেখানে 1,3 পজিশানে দুটো লিভিং গ্রুপ আছে। একটা লিভিং গ্রুপ একটু ভালো, কার্বন ব্রোমিন বন্ডটা যেহেতু উইক, তাহলে ব্রোমাইড ইজ এ বেটার লিভিং গ্রুপ দেন ক্লোরাইড। তাহলে প্রথমে রিজিও সিলেক্টিভলি ব্রোমিনটা বেরিয়ে গেছে। তারপরে দেখো এই হাইড্রোজেনটা এখনও আছে, এবার বিউটাইল লিথিয়াম দিয়ে এই হাইড্রোজেনটাকেও খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে ইন্ট্রামলিকুলার রিং ক্লোজিং ইজ ভেরি মাচ পসিবল, কারণ ভেরি ক্লোজ প্রক্সিমিটিতে লিভিং গ্রুপটা রয়েছে। 4 মেম্বার রিং, যদিও সেটা স্ট্রেন্ড, কিন্তু এন্ট্রপিক্যালি ফেভারেবল, কারণ বেশি বন্ড আমাকে ফিক্স করতে হচ্ছে না, ফলে রোটেশনাল এন্ট্রপির লস খুব কম হচ্ছে। তো আমি এটা বানিয়ে ফেলতে পারি। এবার চ্যালেঞ্জটা হচ্ছে এখান থেকে সালফারটাকে তাড়িয়ে দেওয়া। সে সালফারটাকে তাড়িয়ে দেবো এই মার্কারি দিয়ে তাড়িয়ে দেবো, মার্কারি দিয়ে তাড়িয়ে দিলে সাইক্লোবিউটানন তৈরি হয়ে গেল। ইনফ্যাক্ট এটা সাইক্লোবিউটানন তৈরি করার একটা
ভালো টেকনিক। এই অবধি পরিষ্কার সবার? তাহলে এগোচ্ছি। এবার এদেরকে তাড়াতে হবে। তো আমরা অ্যাসিটালের হাইড্রোলিসিসটা আমরা একটু মনে করি। সেটা হচ্ছে অ্যাসিটালকে যদি ডাইলিউট অ্যাসিড দিয়ে ট্রিট করা হয় তাহলে সে খুলে যায়, খুলে গিয়ে অ্যালকোহল বেরিয়ে আসে আর কার্বনিল কম্পাউন্ড রিস্টোর হয়ে যায়। বেস মিডিয়ামে অ্যাসিটাল কিছু হয় না, তার কারণ এই কার্বনের ওপরে একটা বেস এসে অ্যাটাক করবে, এই কার্বনের ওপরে একটা বেস এসে অ্যাটাক করবে এবং তারপরে এই গ্রুপটা ভাঙবে, এরকম হয় না। এটা এটা বেসিক্যালি একটা মানে অদ্ভুত টাইপের রিয়াকশান দাবি করা হচ্ছে। ওটা অ্যালকক্সাইডটা ব্যাড লিভিং গ্রুপ, তার জন্য ওই রিয়াকশানটা আমরা দেখতে পাই না। কিন্তু দ্য থিং ইজ যে আমরা যদি এরম একটা, তোমার এই মলিকুলটাকে দেখে মনে হতে পারে যে এর মধ্যে অনেক কিছু লটস অফ থিংস আর হ্যাপেনিং, অ্যাকচুয়ালি এখানে কতগুলো ফাংশনাল গ্রুপকে জাস্ট প্রোটেক্ট করা আছে। যেমন এইটা একটা অ্যালকোহল, এটার প্রাইমারি অ্যালকোহল, সেটাকে আমরা সিলাইল ইথার দিয়ে প্রোটেক্ট করে রেখেছি। এটা টারশিয়ারি বিউটাইল ডাইমিথাইল সিলাইল। এখানে একটা কার্বনিল ছিল, যে কার্বনিলটাকে আমরা ডাইথায়োঅ্যাসিটাল দিয়ে প্রোটেক্ট করেছি। এখানে একটা অ্যালডিহাইড ছিল, সেটাকে আমরা একটা অক্সিঅ্যাসিটাল দিয়ে প্রোটেক্ট করেছি। এটাকে 10% HCl ইথানল দিয়ে হিট করা হচ্ছে। আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে অ্যাসিটালটা খুলে গেছে, প্রাইমারি অ্যালকোহলের সিলাইল ইথার সেটাও খুলে গেছে, কিন্তু কিটোনটার যেটা এসএস অ্যাসিটাল সেটা কিন্তু খোলেনি। অর্থাৎ অ্যাসিটালরা কিন্তু নর্মাল থায়োঅ্যাসিটালরা কিন্তু নর্মাল যে অ্যাকুয়াস অ্যাসিড হাইড্রোলিসিস সেটাকে ভালোভাবেই রেজিস্ট করতে পারে। কারণ কি সেটা বলছি, কিন্তু তার আগে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট দেখিয়ে নিই। সেটা হচ্ছে এই তিনটে হচ্ছে বেনজালডিহাইডের, প্রথমত ইথানল দিয়ে অ্যাসিটাল, আরেকটা হচ্ছে ও অ্যাসিটাল, তারপরে সেকেন্ডটা হচ্ছে OS অ্যাসিটাল যেখানে একটা সালফার একটা অক্সিজেন, তারপর একটা হচ্ছে SS অ্যাসিটাল। এদেরকে যদি একই কন্ডিশানে অ্যাসিড ক্যাটালিস্টের প্রেজেন্সে অ্যাকুয়াস অ্যাসিডে হাইড্রোলিসিস করা হয় এবং তার রেট মাপা হয়, তাহলে অক্সিঅ্যাসিটালের হাইড্রোলিসিসের রেট যদি 160 হয়, মিক্সড অ্যাসিটালটার হাইড্রোলিসিস রেট তার থেকে অনেক কম। আর যদি পুরোটাই সালফারের অ্যাসিটাল হয় অর্থাৎ ডাইথায় অ্যাসিটাল হয়, তাহলে তার রেট কিন্তু অত্যন্ত কম। অর্থাৎ রেট অফ অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রোলিসিস ডিক্রিজেস অ্যাজ ইউ চেঞ্জ দিস অক্সিজেন টু সালফার। এর কারণ কী? এর কারণ হিসেবে আমরা গোটা দুয়েক কথা বলতে পারি। একটা কারণ হচ্ছে এটাই যে সালফারটা লেস বেসিক অক্সিজেনের থেকে। তার প্রমাণ হচ্ছে যে আমি এই কম্পাউন্ডটা নিয়ে তাদেরকে প্রোটনেট করলাম। প্রোটনেট করলে তার কনজুগেট অ্যাসিড এইটা হবে আর এইটা হবে। এবার তাদের অ্যাসিডিটি মাপছি, এর অ্যাসিডিটি -2.1, এর অ্যাসিডিটি হচ্ছে অ্যাসিডিটি না মানে পিকে ভ্যালু হচ্ছে -2.1 আর এর পিকে ভ্যালু হচ্ছে -4.4। এবার আমরা জানি যে পিকে যত কম হবে তার অ্যাসিডিটি তত বেশি হবে। তার মানে দিস ওয়ান ইজ মাচ মোর অ্যাসিডিক দ্যান দিস ওয়ান, কোনো সন্দেহ নেই। আর তাই যদি হয় তাহলে ব্রনস্টেড লাউরি কনসেপ্ট অনুযায়ী দিস ওয়ান ইজ মাচ মোর বেসিক দ্যান দিস ওয়ান। তাহলে অক্সিজেনের প্রোটোনেশন, সালফার যদি লেস বেসিক হয় এবং অনেক সফট নেচারের হয়, তাহলে হার্ড সেন্টার H+ এর প্রতি তার অ্যাট্রাকশান যদি কম হয়, তাহলে তার প্রোটোনেশন তো হতে চাইবে না। এবং অ্যাসিটাল হাইড্রোলিসিসের প্রথম স্টেপ দেখো, আমি এখানে X দিয়ে লিখেছি, এক্সটা অক্সিজেনও হতে পারে সালফারও হতে পারে। তো অ্যাসিটাল হাইড্রোলিসিস বা থায়োঅ্যাসিটাল হাইড্রোলিসিস যাই হোক, তার প্রথম স্টেপটা হচ্ছে H+ এর সঙ্গে কোঅর্ডিনেশন, অ্যাসিড বেস রিয়াকশান। তা সালফার যদি এই স্টেপটা করতে না চায়, অক্সিজেন যদি বেশি চায়, তাহলে অক্সিজেনের জন্য মোর ফেভারেবল, সালফারের জন্য কম ফেভারেবল। আচ্ছা, তারপর কি হয়? তারপরে এই যে এক্সটাকে তুমি প্রোটোনেট করলে, এই কার্বন X বন্ডটা এখন উইক হয়ে গেছে, কারণ এক্সের মাথায় প্লাস চার্জ চলে এসছে, ও বেরোনোর জন্য ব্যাকুল। তো ওকে লিভ করিয়ে দাও। লিভ করিয়ে দিলে এই কার্বনটার উপর একটা পজিটিভ চার্জ গজাবে, যেটাকে তুমি পাশের হেটারোঅ্যাটম দিয়ে স্টেবিলাইজ করতে পারো। তাহলে এই যে রেজোন্যান্স স্টেবিলাইজড ইন্টারমিডিয়েটটা আছে, আমি বারবার বলেছি, এটা যদি অক্সিজেন হয় X, তাহলে এটা অক্সোকার্বেনিয়াম আয়ন, আর যদি এটা সালফার হয় তাহলে এটা থায়োকার্বেনিয়াম আয়ন। আমি আগেও বলেছি বারবার যে দিস ইজ দ্য হার্ট অফ দি অ্যাসিটাল ফর্মেশন অর হাইড্রোলিসিস। এই বস্তুটার উপরে যদি তুমি অ্যালকোহল দিয়ে অ্যাটাক করো তাহলে অ্যাসিটালের দিকে চলে যাবে, যদি জল দিয়ে অ্যাটাক করো তাহলে হেমি অ্যাসিটাল হয়ে কার্বনিলের দিকে চলে যাবে। এইটা
অফকোর্স সালফার, এক্স যদি সালফার হয় তাহলে লেস স্টেবল, এক্স যদি অক্সিজেন হয় তাহলে মোর স্টেবল। কেন বলতে পারবে? কার্বন অক্সিজেন বন্ড ওভারল্যাপ ভালো হয় না, বলো কার্বন অক্সিজেন বন্ডটা স্ট্রঙ্গার, কারণ কার্বন অক্সিজেন অরবিটালটা কম্প্যারেবল ইন সাইজ। তুমি তাই মিন করছো তো? হ্যাঁ, তাহলে সেটা ঠিক করে বলো, কার্বন অক্সিজেন বন্ডটা স্ট্রং। হ্যাঁ, সে তো বটেই, কার্বন অক্সিজেন ডাবল বন্ড কার্বন সালফার ডাবল বন্ডের থেকে অনেক স্ট্রং। কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডও কার্বন সালফার সিঙ্গেল বন্ডের থেকে অনেক স্ট্রং, কারণ অরবিটালের সাইজ ম্যাচ করে। তা এই এটা যদি অক্সোকার্বেনিয়াম হয় তাহলে মোর স্টেবল, এবং মোর স্টেবল হলে তার ট্রানজিশন স্টেটও লোয়ার হবে, তাহলে সেটা তৈরি হওয়ার টেন্ডেন্সি অনেক বেটার হবে তো, কম্পেয়ার টু এক্স যদি সালফার হয়। তাহলে কোনটা মোর ফেভারেবল হবে, অক্সোকার্বেনিয়াম ফর্মেশন না থায়োকার্বেনিয়াম ফর্মেশন? কোনটা বেটার হবে? হ্যাঁ, অফকোর্স। তা কোনটার হাইড্রোলিসিস তাহলে অ্যাসিড মিডিয়ামে ফাস্টার হবে, যেখানে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট বেশি তাড়াতাড়ি তৈরি হয়? তুমি নিজেই বললে যে অক্সোকার্বেনিয়াম তো তৈরি তাড়াতাড়ি হবে, তাহলে হাইড্রোলিসিস ফাস্টার হবে। এ নিয়ে কারো কোনো কনফিউশন আছে আর? যারা হ্যাঁ না কিছুই বলছো না, তাদের মৌনতাকে সম্মতির লক্ষণ ধরে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তাহলে এবার দেখো যে তাহলে আমি, মানে আমার তো তাহলে মুশকিল হয়ে গেল, কারণ অ্যাসিটালকে তো দিব্যি খুলে ফেলছিলাম। মানে মুশকিল বললে মুশকিল, আবার সুবিধে বললে সুবিধে। কারণ আমরা যদি ভাবি যে এইখানে তিনখানা প্রোটেক্টিং গ্রুপের মধ্যে একটাকে রেখে বাকি দুটোকে আরামসে উড়িয়ে দিতে পারছি, তাহলে এটা তো আমাকে একটা ট্রিমেন্ডাস সিলেক্টিভিটি দেয়। এই ধরনের সিলেক্টিভিটি মাল্টি স্টেজ অর্গানিক সিনথেসিসে আমাদের বহু কাজে লাগে। তা ভালো, সেটা একদিক থেকে তো ভালোই, কিন্তু প্রশ্নটা হলো যে তাহলে ওটাকে তাড়াবো কী করে? একটা ক্লু হচ্ছে যে আমরা এটা বারবার বলছিলাম যে সালফারটা না সফটার, অক্সিজেনের থেকে সফটার। এবার তুমি মনে করে দেখো, আমরা কার্বন কার্বন ডাবল বন্ডে হাইড্রেশন রিয়াকশন করেছিলাম, তখন প্রথম আমরা পড়েছিলাম অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন, তাই না? সেই অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশনের কিছু অবভিয়াস প্রবলেম ছিল। একটা প্রবলেম ছিল যে ওখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে রিঅ্যারেঞ্জমেন্ট এইসব হয়ে যায়, যে কারণে যে অ্যালকোহলটা বানাতে চাচ্ছি সেটা না হয়ে একটা কমপ্লিটলি অন্যরকম দেখতে অ্যালকোহল তৈরি হয়ে যেতে পারে। দ্বিতীয় কারণ আমরা বলেছিলাম যে রিয়াকশানটা খুব একটা ফেভারেবল নয়, কারণ কার্বন কার্বন ডাবল বন্ডটাকে প্রোটোনেট করতে হবে, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ডটা বেস হিসেবে কাজ করবে, সেটা সফট বেস, পোলারাইজেবল সফট বেস। আর এইচ প্লাস বা H3O প্লাস যাই বলো, সেটা হচ্ছে হার্ড অ্যাসিড। তাহলে সফট হার্ড ইন্টারাকশানটা খুব একটা ভালো হচ্ছিল না। সেই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করেছিলাম তোমার মনে আছে? এটা কিন্তু বলতে পারা উচিত, কারণ সেম থ্রিতে ওই রিয়াকশানটা তুমি পড়ে এসছো। তুমি কি অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিয়াকশন নাম শুনেছো? তো অক্সিমার্কিউরেশনের ফার্স্ট স্টেপে কী করে, কার্বন কার্বন ডাবল বন্ডে কী অ্যাড করে? মার্কারি, মানে মেটালিক মার্কারি নাকি? মেটালিক মার্কারি? তুমি পাগল নাকি গো? মার্কারি জিরো? অক্সিমার্কিউরেশনে কী ইউজ করে? মার্কিউরিক অ্যাসিডেট ইউজ করে না? হ্যাঁ, মার্কিউরিক অ্যাসিডেট ইউজ করে না? তারা Hg2+ ইউজ করে তো। তো কেন করে? কেন করে? Hg2+ আর H+, কে সফট কে হার্ড? মার্কারি 2টা সফট তো। হ্যাঁ, এবার মার্কারি মার্কারি বলো না, কারণ প্রোটন বলছো যখন, তখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে H+-এর কথা বলছো। মার্কারি বললে তো বোঝা যাচ্ছে না। মার্কারি হয় বলো যে মার্কিউরিক অ্যাসিটেট, না হলে বলো Hg2+, না হলে বলো মার্কারি 2, কিছু একটা বলো, না হলে তো মনে হচ্ছে মেটালিক মার্কারি। তো সেই একই কনসেপ্ট এখানেও ইউজ করবো। আমার তো সফট প্রোটনের সফট ইকুইভ্যালেন্ট দরকার, তাই আমি মার্কারি ইউজ করেছি। তো এই জন্য এখানে HgCl2 দিয়েছে, কখনো একটা মিক্সচার অফ HgCl2 HgO দেয়, এইসব। ইনফ্যাক্ট মার্কারি এবং থায়লের অ্যাট্রাকশান খুব প্রবল, সেই কারণে থায়লকে অনেক সময় মার্ক ক্যাপ্টেন বলা হয়, যেটা নীলকালিতে লিখেছি। ক্যাপ্টেন কথাটা ক্যাপ্টর থেকে এসেছে, ক্যাপ্টর মানে হচ্ছে যে ক্যাপচার করে নেয়, মার্ক ক্যাপ্টেন মানে যে মার্কারিকে ক্যাপচার করতে পারে। তুমি জানো তোমার বাড়িতে যখন গ্যাস, যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করো, সেখানে যে গ্যাসটা থাকে সেটা যদি লিক করে তাহলে একটা বিচ্ছিরি গন্ধ পাওয়া যায় না?
সেটা থেকে তো বোঝা যায় যে গ্যাসটা লিক করছে, কিন্তু তোমার ওই যে অ্যাকচুয়ালি যে গ্যাসটা তুমি পোড়াও, মানে পুড়িয়ে মানে ফুয়েল হিসেবে ব্যবহার করো, সেটা কিন্তু কালারলেস এবং অর্ডারলেস। তাহলে এই যে গন্ধটা, সেটা কিন্তু ওই গ্যাসের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্টে একটা থায়ল মিশিয়ে দেওয়া হয়। কারণ সেটা যদি মেশানো না হয়, তাহলে গ্যাস লিক করলেও সেই গ্যাসের যেহেতু নিজস্ব কোনো গন্ধ নেই, তোমার পক্ষে টের পাওয়া সম্ভব নয় যে গ্যাস জ্বলছে, গ্যাস লিক করছে। এবং সেক্ষেত্রে ওই অবস্থায় যদি তুমি আগুন টাগুন ধরাও, তাহলে বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেটাকে অ্যাভয়েড করার জন্য, লিকেজটাকে প্রপারলি ডিটেক্ট করার জন্য আমরা ওর মধ্যে একটুখানি থায়ল মিশিয়ে দিই, খুব সামান্য পরিমাণে। থায়লের গন্ধ এতই খারাপ যে সেটা চট করে আমাদের নাকে ধরা পড়ে যায়। তো এবার আমরা দেখি যে এটার পসিবল মানে হাইড্রোলিসিসের মেকানিজমটা কী হতে পারে। হাইড্রোলিসিসের মেকানিজম, সালফারের সাথে প্রথমে মার্কারির তাহলে রিয়াকশান হবে। তোমার মনে আছে কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে মার্কারি অ্যাসিটেটের রিয়াকশানটা? সেখানে কী হচ্ছিল? কার্বন কার্বন ডাবল বন্ড থেকে ইলেকট্রন পেয়ার গিয়ে মার্কারি HgOAc হোল2কে অ্যাটাক করছিল, ওখান থেকে একটা OAc মাইনাস বেরিয়ে যাচ্ছিলো, তাই না? তাই তো হচ্ছিল নাকি? এগুলো মনে আছে নাকি এমনিই বলে যাচ্ছ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার? মনে আছে, মনে থাকা উচিত। মানে মনে যদি না থাকে তাহলে আর অর্গানিক কেমিস্ট্রি সত্যি কথা বলতে পড়ে তুমি কুল পাবে না। তুমি কেন, কেউই কুল পাবে না। কারণ আমি তোমাদেরকে বারবার বলেছি যে পুরনো পড়া মনে না রাখলে নতুন অর্গানিকের পড়া তৈরি করা সম্ভব না। তাহলে এটা আমাদের কাছে নতুন না, সালফার মার্কারিকে অ্যাটাক করবে এটা আমরা জানি। ওখানে কার্বন কার্বন ডাবল বন্ড করছিল, তখন সেটা সফট বেস ছিল। এখানে এটাকে ধরে নাও এটা সফট বেস। এবার মার্কারি 2+কে অ্যাটাক করে সে ক্লোরাইডকে বার করে দিল। বার করে দেওয়ার পরে এখানটা সালফারটা গুড লিভিং গ্রুপ হয়ে গেছে। এবারে কার্বন সালফার বন্ড তো এমনিতেই উইক ছিল, তারপরে সালফারটার মাথায় এখন একটা প্লাস চার্জ এসছে, তো খুলে যাবে। এবার তুমি বলতে পারো যে এই দিক থেকেই কেন খুললো, এইটাও তো একটা কার্বন সালফার বন্ড, এটাও তো খুলতে পারে। আচ্ছা, এই দিক থেকে খুললে যে প্লাস চার্জটা তৈরি হবে, এই সালফারটা তাকে কিছুটা হলেও স্টেবিলাইজ করতে পারবে। সেটা তুমি মানো না মানো না, পারবে তো খানিকটা স্টেবিলাইজ করতে নাকি? এই দিক থেকে এই বন্ডটাকে যদি তুমি টার্গেট করতে, তাহলে সেই রকম কোনো স্টেবিলাইজেশনের কোনো সম্ভাবনা ছিল কি? হ্যাঁ, ওগুলো তো আমরা ধরবো না এখানে। হ্যাঁ, তুমি এখানে চেঁচাতেই পারো, এবং তোমার চেঁচানো উচিত, যে এইমাত্র বললেন যে কার্বন সালফার বন্ড উইক, সে কারণে থায়োকার্বেনিয়াম তৈরি হয় না। শোনো, এখানে তো আর উপায় নেই রে বাবা। একদিকে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, আরেকদিকে একটা থায়োকার্বেনিয়াম তৈরি হবে। তোমার কি মনে হয় কোনটা তৈরি হবে? থায়োকার্বেনিয়ামটাই তৈরি হবে। মন্দের ভালো, অক্সিজেন থাকলে ভালো হতো, কিন্তু অক্সিজেন তো নেই এখানে। তাহলে সালফারকেই যতটুকু যা করার করতে হবে। কিন্তু সেটা আমাদেরকে আরেকটা অপরচুনিটির রাস্তা খুলে দিচ্ছে। সেটা কি? সেটা হলো যে এই যে কার্বনটা, এখানে যে বন্ডটা এঁকেছি কার্বন সালফার ডাবল বন্ড, সেটা কি খুব স্ট্রং বন্ড? সেটা কি খুব স্ট্রং? না, উইক তো। ওই জায়গাতে সালফারের বদলে যদি অক্সিজেন থাকতো, তাহলে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির জন্য এই কার্বনটা হাইলি ইলেকট্রোফিলিক হয়ে যেত। কিন্তু এখানে কার্বনের ইলেকট্রোফিলিসিটির কারণটা একটু অন্যরকম। এখানে কার্বনটা আরও বেশি ইলেকট্রোফিলিক, হাইলি ইলেকট্রোফিলিক, কারণ কার্বন সালফার বন্ডটা উইক। তাহলে জল অ্যাটাক করবে। এবং সবসময়ই আমরা চাইছি যে যতটা পারা যায় স্ট্রং বন্ড তৈরি হোক। তাহলে কার্বন সালফার বন্ড ভেঙে যদি কার্বন অক্সিজেন বন্ড তৈরি করতে পারি, তাহলে সে ব্যাপারটা তো ভালো, নাকি না? ভালো না? ভালো তো, না ভালো না? হ্যাঁ, সেটা ভালোই। তাহলে এবার এই বস্তুটা তৈরি হোক, কার্বন সালফার বন্ড ভেঙে গেছে, ভেঙে গিয়ে এখানটায় আমরা তাহলে এই কম্পাউন্ডটা পেয়েছি। আচ্ছা, এই কার্বনটার দিকে দেখো তো একবার। এখানে একটা SR গ্রুপ আছে, এই দিকে কী আছে তোমার ভাবার দরকার নেই। এটা একটা SR গ্রুপ আছে আর একটা OH গ্রুপ আছে। এই জায়গাটা যদি সালফারের বদলে অক্সিজেন থাকতো, এখানটা যদি OR থাকতো, তাহলে তাকে তুমি হেমিয়াসিটাল বলতে তো। তাহলে এটা তো বেসিক্যালি হেমিয়াসিটাল। এবার এই সালফারটাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করতে পারলেই আমার লেটা চুকে যায়। কারণ তাহলেই আমি এই OH বন্ডটাকে ভেঙে এই কার্বনিলটা তৈরি করে ফেলবো, এবং আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাই সেটাও করা যাবে, কারণ মার্কারির ওপরে এখনও একটা লিভিং গ্রুপ আছে, এবং এখানে একটা ইন্ট্রামলিকিউলার
সালফার মার্কারি বন্ড তৈরি করতে পারলেই এই ক্লোরাইড বন্ডটা বেরিয়ে যাবে, সে মার্কারি ক্লোরিন বন্ডটা ভেঙে গিয়ে ক্লোরাইডটা বেরিয়ে যাবে এবং আমরা এই ধরনের একটা কম্পাউন্ড পাবো। এবার দেখো এখান থেকে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি করা, কার্বন অক্সিজেন ডাবল বন্ড তো ইনফ্যাক্ট কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডের দুগুণেরও বেশি স্ট্রং, তাহলে এটা থার্মোডাইনামিক্যালি হাইলি ফেভারেবল, ড্রাইভিং ফোর্স খুব বেশি। এবং মার্কারিটা দেখো দুটো সালফারের সঙ্গে হাত ধরাধরি করে ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, মার্কারি ট্র্যাপড হয়ে গেছে দুটো সালফার দিয়ে। তাহলে বুঝতে পেরেছো এর হাইড্রোলিসিস কীভাবে হবে? বুঝেছো না বোঝোনি? এ দেখো তার তলাই তোমার বোঝার সুবিধের জন্য আমি একটা অক্সি অ্যাসিটালের হাইড্রোলিসিসও করে রেখেছি। এটা দেখেছো, এটা হার্ড, এটা হার্ড, তাহলে হার্ড হার্ড ইন্টারাকশন হচ্ছে। এটা সফট, এটা সফট, তাহলে সফট সফট ইন্টারাকশন হচ্ছে। এখানে হার্ড হার্ড ইন্টারাকশন হচ্ছে, এখানে সফট সফট ইন্টারাকশন হচ্ছে। এই অক্সিজেন একে স্টেবিলাইজ করছে, অক্সোকার্বেনিয়াম আয়ন তৈরি করছে, এই সালফার একে স্টেবিলাইজ করছে, এখানে থায়োকার্বেনিয়াম আয়ন তৈরি হচ্ছে। কার্বন সালফার ডাবল বন্ড উইক, তাই এখানে জল গ্ল্যাডলি অ্যাটাক করছে। এখানে কার্বনটা হাইলি ইলেকট্রোফিলিক হয়ে আছে কারণ অক্সিজেনের সাথে বসে আছে, তাই ওয়াটার এখানে অ্যাটাক করছে। তাহলে এখানে হেমিয়াসিটাল তৈরি হচ্ছে, এখানে হেমিয়াসিটালের মতো দেখতে একটা জিনিস তৈরি হচ্ছে। এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হয়ে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড ভাঙছে, এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হয়ে এখানে কার্বন সালফার সিঙ্গেল বন্ড ভাঙছে, কার্বনিল রিলিজ হয়ে যাচ্ছে, ডাইঅল রিলিজ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ডাইথায়লটা রিলিজ হচ্ছে না, সেই ডাইথায়লের দুটো সালফার মার্কারির সঙ্গে জুড়ে বসে আছে। বোঝা গেল না গেল না? ওকে, তোমাদের এইটুকুই আসবে, সত্যি কথা বলতে তোমাদের এইটুকুই আসবে, মানে ডাইথায়োঅ্যাসিটালের হাইড্রোলিসিস ইত্যাদি এইটুকুই আসবে। কিন্তু আমাদের আর মাত্র কটা মিনিট টাইম আছে, আমরা এই দুটো মেকানিজম নয়, মানে এই দুটো ব্যাপার একটুখানি দেখে নিই। তুমি যদি চাও তুমি এর মেকানিজম নিয়ে মাথা কামাতে পারো। অন্যান্য মেথডও ডেভেলপ করেছে, কারণ এটা তো একটা প্রোটেক্টিং গ্রুপের মতো কাজ করে, কার্বনিলের প্রোটেক্টিং গ্রুপ হিসেবে কাজ করে। প্রোটেক্টিং গ্রুপ নিয়ে বহু কাজ হয়েছে, কারণ মাল্টি স্টেজ সিনথেসিসে সব ফাংশনাল গ্রুপেরই ডিফারেন্ট টাইপসের প্রোটেক্টিং গ্রুপ আমাদেরকে ইম্পার্ট করতে হয়, এবং সেই প্রোটেক্টিং গ্রুপের ডিপ্রোটেকশানও আমাদেরকে ভালোভাবে স্টাডি করতে হয়। যেমন আমরা একটা এখানে দেখলাম এই সিলেক্টিভ ডিপ্রোটেকশান, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে যদি এমন হয় যে আমার অ্যালডিহাইডটাকে খুলতে হবে এবং আমি কার্বনিল এই কিটোনটাকে খুলবো না, তাহলে এর প্রোটেকশান করার সময় আমি ডাইথায়োঅ্যাসিটাল ব্যবহার করব এবং এর প্রোটেকশান করার সময় অক্সিঅ্যাসিটাল ব্যবহার করব, এবং এইটাকে খোলার জন্য আমরা অ্যাকুয়াস অ্যাসিড ব্যবহার করব, তখন এ কিন্তু খুলবে না। এই ধরনের সিলেক্টিভ ডিপ্রোটেকশান আমাদের বহু ক্ষেত্রে কাজে লাগবে, সেই জন্য তার খুব সামান্য অংশই আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা নিয়ে মানে সব জিনিসকে কম্পাইল করলে একটা এনসাইক্লোপিডিয়া হয়ে যাবে, কিন্তু তার একটা ছোট্ট গ্লিমস আমরা এখানে পেলাম। তো এরও আরও মেথড না ডেভেলপ করেছে, বারবার দেখেছে যে আর কি করে করা যায়। একটা মেথড হচ্ছে এই ডাইথায়নটাকে অক্সিডেশন করো। এই কম্পাউন্ডটার নাম কি গো? ঠিক, একে তুমি কোথায় দেখেছো? হ্যাঁ, সেই রিয়াকশনটার নাম কি ছিল? ঠিক, রিলেজাহেভ রিয়াকশন। ওটাতে কি হতো? ইপক্সিডেশন রিয়াকশানে কি হবে? ইপক্সাইডই হবে। হ্যাঁ, তো সেটা কোত্থেকে তৈরি হতো? কি বললে? অ্যালকেন? হ্যাঁ, কার্বন কার্বন ডাবল বন্ড, অলিফিন। হ্যাঁ, অলিফিন। হ্যাঁ, অলিফিনে ইপক্সিডেশন। ঠিক 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 কথা। তো সেই এমসিপিবিএ দিয়েছি, এই সালফারের ওপরে অক্সিডেশন হয়ে সালফক্সাইড তৈরি হয়ে গেছে। তোমার চেনা একটা সালফক্সাইডের নাম বলো তো, যেটাকে মোটামুটি তুমি সেম ওয়ান থেকেই চেনো। সলভেন্ট সলিবিলিটি পড়ার সময় প্রথম তাকে দেখেছিলে। ডাইমিথাইল সালফক্সাইড, ডিএমএসও। নামটা শুনেছো তো নাকি?
আচ্ছা, এই যে রিয়াকশনটা, একটা হেটারোঅ্যাটমের ওপরে একটা অক্সিজেন ঢুকে যাচ্ছে, হেটারোঅ্যাটমটার মাথায় প্লাস চার্জ চলে আসছে, অক্সিজেনটা মাইনাস হয়ে যাচ্ছে, এই জিনিসটাও তুমি এর আগে দেখেছো? কোথায় দেখেছো? আচ্ছা, কোয়াটারনারি অ্যামোনিয়াম, কোয়াটারনারি অ্যামিন অক্সাইডের এলিমিনেশন রিয়াকশন পড়েছিলে যখন এলিমিনেশন ইন্টারনাল পড়েছিলে? পাইরোলাইসিস অফ অ্যাসিটেট, পাইরোলাইসিস অফ জ্যানথেট, তারপরে একটা নেম রিয়াকশন পড়েছিলে না? কি নাম? কোপের কোপের স্টার্টিং মেটেরিয়াল কি? কোপের স্টার্টিং মেটেরিয়াল কি? কোপের স্টার্টিং মেটেরিয়াল এইটা না? এটা দেখতে পাচ্ছ তো? হুম? কি? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছ না? পাচ্ছ না? এই যে মলিকুলটার ছবি আঁকছি, দেখতে পাচ্ছ না? পাচ্ছ না? এটা এটা কি দেখা যাচ্ছে না? দাঁড়াও, 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 দাঁড়াও। এইবার দেখো তো। না, দাঁড়াও, প্রেজেন্টেশনটা চেঞ্জ করি। এ দেখো, এবার দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, তো একে চিনতে পারছো এবার? কি হ্যাঁ স্যার? এই ছিল না? এইসব এইসব এখান থেকে তো সেই সিন এলিমিনেশন হতো না? তো এটা বানাই কি করে? এটা বানাতো কি করে? এটা কোথেকে বানাবো? এইটা নেব, আর তার সাথে কি দেবো? কি দেবো গো? সরি, এটা দিব না? অক্সিডেশন, টারশারি অ্যামিনের অক্সিডেশন। তো টারশারি অ্যামিনের অক্সিডেশন যদি হয়, দাঁড়াও, এটাকে আবার ফিরিয়ে আনতে হবে। এটা তো একটা ঝামেলা হয়ে গেল দেখছি। তুমি কি ইয়েটা দেখতে পাচ্ছ? পিডিএফটা? পিডিএফ দেখা যাচ্ছে না? দাঁড়াও, দেখছি। এটার মোডটা চেঞ্জ হয়েছে। এটা বারবার করে সুইচ করতে হচ্ছে। এবার দেখো পিডিএফ দেখা যাচ্ছে কিনা। তাহলে এখানে নাইট্রোজেন থাকলে এমসিপিবিএ দিলে এন প্লাস ও মাইনাস হতো, এখানে সালফারের ওপরে হয়েছে, তো সালফক্সাইড হয়েছে। ঠিক আছে? এবারে এর মধ্যে এইচ প্লাস দিয়েছি, ও মাইনাস তো মোর বেসিক, অক্সিজেন এমনি মোর বেসিক, তো ও মাইনাস তো আরও বেশি বেসিক, তো এটা ও এইচ হয়ে গেছে। এবারে এই গুড লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, এই সালফারটা অ্যাসিস্ট করছে, সেই একই থায়োকার্বেনিয়াম আয়ন তৈরি হলো, তারপর জল অ্যাটাক করছে, তারপরে একই রকমভাবে এই বস্তুটা তৈরি হলো। আরেকটা পদ্ধতি হচ্ছে সালফারের মাথায় প্লাস নিয়ে আসা, সেটা হচ্ছে সালফারকে অ্যালকাইলেট করে দাও। মিথাইলেশন করেছে, সালফার তো সফট এবং পোলারাইজেবল নিউক্লিওফাইল, তো এসএন টু রিয়াকশানে সালফার খুব গ্ল্যাডলি পার্টিসিপেট করে। তুমি এমন একটা ইলেকট্রোফাইল দিয়েছো যার উপর এসএন টু বেস্ট হয়, তো সালফার নিউক্লিওফাইল সে অ্যাটাক করেছে, করে এটা একটা ট্রাইঅ্যালকিল সালফোনিয়াম কম্পাউন্ড তৈরি হয়ে গেছে। আবার কার্বন সালফার বন্ড উইক হয়ে গেছে, বন্ডটা ভেঙে গেল, সালফার দিয়ে স্টেবিলাইজ করলো, তারপর জল অ্যাটাক করলো, তারপর এই করে চললো। বোঝা গেল তাহলে যে কী করে করা যায় সালফারের ইয়ে ডাইথাইও অ্যাসিটাল থেকে কীভাবে ডিমাস্ক করা যায়। বুঝেছো?
কি হ্যাঁ না কিছুই তো বলছো না। ফাইনালি একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে ডাইথায়োঅ্যাসিটাল এর একটা এটাকে তাড়ানোর আরেকটা উপায় আছে, কিন্তু তাতে আমরা কার্বনিল ফিরে পাই না। এটাকে যদি র্যানি নিকেলের প্রেজেন্সে হিট করা হয়, অ্যাকচুয়ালি র্যানি নিকেলের মধ্যে হাইড্রোজেন অ্যাডজর্বড হয়ে থাকে, সেই জন্য অনেক সময় র্যানি নিকেল দিয়ে হিট করে দেয়। এটা নিকেল অ্যালুমিনিয়ামের একটা অ্যালয়। তো আমরা লেখার সময় হাইড্রোজেনটা এক্সপ্লিসিটলি অনেক সময় লিখে দিই, হাইড্রোজেন র্যানি নিকেল দিয়ে যদি তুমি এটাকে ট্রিট করো, তাহলে এই কার্বনিল কার্বন, যেটা আগে কার্বনিল কার্বন ছিল, সেটা এখন ফুললি রিডিউসড হয়ে যাবে। অর্থাৎ এই কিটোনটা থেকে আমরা এই অ্যালকেনটা পেয়ে যাব ভায়া ডাইথায়োঅ্যাসিটাল। এই রিয়াকশানটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে মজিঙ্গো রিডাকশান। এই রিডাকশানের মতো এই ট্রান্সফরমেশনটাই আরও দুভাবে করা যায়, যেটা লোকে হায়ার সেকেন্ডারিতেই শেখে। একটা হচ্ছে ক্লেমেনসেন রিডাকশান, নাম শুনেছ? সেটা কি দিয়ে করে মনে আছে? কনসেন্ট্রেটেড HCl আর টিন দিয়ে করে না? টিন আর কনসেন্ট্রেটেড HCl দিয়ে এটা করা যায়, কিন্তু সেখানে মিডিয়াম তো স্ট্রংলি অ্যাসিডিক। তাহলে আমার এই আর এর মধ্যে যদি কোনো অ্যাসিড সেন্সিটিভ গ্রুপ থাকে, তাহলে সেই সব নষ্ট হয়ে যাবে। সেই জন্য ক্লেমেনসেন সবসময় করা যায় না। ক্লেমেনসেনের কমপ্লিমেন্টারি মেথড হচ্ছে উলফ কিশনার রিডাকশন। তুমি জানো উলফ কিশনার? মনে আছে তোমার? নামটা মনে আছে? নামটা মনে আছে, রিএজেন্ট হয়তো মনে নেই। প্রথমে এটার একটা হাইড্রাজিন দিয়ে রিয়াকশন করে একটা হাইড্রাজোন বানায়, তারপরে একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করে ইথিলিন গ্লাইকল মিডিয়ামে ফুটিয়ে টুটিয়ে রিয়াকশনটা করে। এগুলো আমরা পড়বো সব পরে, কারণ এটা আমাদের সিলেবাসে আছে। কিন্তু সেখানে সমস্যাটা কি, সেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি স্ট্রংলি বেসিক। তাহলে আর এর মধ্যে যদি স্ট্রংলি বেসিক গ্রুপ থাকে, তাহলে কি হবে? মানে স্ট্রংলি বেসিক গ্রুপ না, বাট রাদার স্ট্রংলি বেস সেন্সিটিভ গ্রুপ থাকে, তাহলে রিয়াকশানটা কি পসিবল? ওটা নষ্ট হয়ে যাবে না? এলিমিনেশন হয়ে যেতে পারে, সাবস্টিটিউশন হয়ে যেতে পারে, অনেক কিছুই হয়ে যেতে পারে। মজিঙ্গোটা সেক্ষেত্রে একটা ভালো অল্টারনেটিভ, কারণ ওটা অ্যাসিডিকও নয়, ওটা বেসিকও নয়, ওটা মোস্টলি নিউট্রাল মিডিয়ামে রিয়াকশান হয়, প্রোভাইডেড আর এর মধ্যে যদি এমন কোনো গ্রুপ না থাকে যেটা নিউক্লিওফিলিক সালফার অ্যাটমের সঙ্গে রিয়াকশান করতে পারে, তাহলে মজিঙ্গো রিডাকশানকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং মজিঙ্গোটা প্রবাবলি অপারেশনালিও খানিকটা সিম্পলার আমাদের উলফ কিশনার বা ক্লেমেনসেনের তুলনায়। তাহলে এই রিয়াকশানটাও আমরা মনে রাখবো। কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু প্রশ্ন করছো না? অতএব আমি ধরে নিচ্ছি এইটা তোমরা সবাই বুঝেছো। সেই হিসেবে আমি রেকর্ডিংটা বন্ধ করছি।